সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে, যেটা প্রতিদিন ৯টার সময় হয়ে থাকে। আজকে আমরা আসলে একটু দেরি করে শুরু করতে পারছি, আমার একটু নিজস্ব সমস্যার জন্য। তো আমরা জিআইটির ভাইবা টপিকগুলোর উপর আলোক করছিলাম এবং সেই টপিকের মধ্যে আজকে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ একিউট অ্যাপেন্ডিসাইটিস। তো এখানে একটা সিনারিও দেওয়া আছে, যে সিনারিও থেকে বোঝা যাচ্ছে যে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস। সিনারিওটা এমন যে a young woman of 15 years age got admitted into surgery ward with severe right lower quadrant abdominal pain, low-grade fever, and few episodes of vomiting. What are the probable causes? How will you assess the patient? What are the management options of most probable cause? এখানে সিনিয়র থেকে বোঝাই যাচ্ছে পেশেন্টের রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, দ্যাট মিন্স হচ্ছে রাইট ইলিয়াক ফোসা পেইন, দেন হচ্ছে লো গ্রেড ফিভার অ্যান্ড ফিউ এপিসোডস অফ ভমিটিং। সবগুলোই যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে মোস্ট কমন ডায়াগনোসিস একিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এর সাথে আরো কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, সেগুলো সম্বন্ধে এখানে জানতে চাওয়া হচ্ছে। পেশেন্টের ক্লিনিক্যাল অ্যান্ড ইনভেস্টিগেশন, এই দুই ধরনের অ্যাসেসমেন্ট জানতে চাওয়া হচ্ছে। অ্যান্ড মোস্ট প্রবাবল ডায়াগনোসিস যেটা, সেটা হচ্ছে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ম্যানেজমেন্ট জানতে চাওয়া হচ্ছে। তার মানে হচ্ছে একিউট অ্যাপেন্ডিসাইটিস এর ওভারঅল একটা ধারণা এই কোশ্চেনের মধ্যে জানতে চাওয়া হচ্ছে। অ্যাপেন্ডিসাইটিস এমন একটা ডিজিজ যেটা সব জেনারেল সার্জনদেরই ফেস করতে হয়, এমনকি এমবিবিএস লেভেলেও ফেস করতে হয়, মানে এমবিবিএস ডাক্তার যারা তাদেরকেও ফেস করতে হয়। ইনিশিয়াল ম্যানেজমেন্টটা সবাইকেই জানতে হয় এবং সার্জনদের এই অপারেশনটা সবচেয়ে কমনলি করা হয়। সো এটা প্রত্যেকটা সেগমেন্টেই লাগবে। পরীক্ষা, ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার, সার্জারি পরীক্ষার প্রত্যেকটা সেগমেন্টেই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে কোশ্চেন থাকবে, রিটেন কোশ্চেন থাকবে। ওয়াসপি কোশ্চেন দেখা যায় যে একবার আসলে পরের বার আসে না, তারপরের বার আবার আসে, মানে অল্টারনেট পরীক্ষাগুলোতে অ্যাপেন্ডিসাইটিস থেকে ওসপি থেকেই থাকে। দেন হচ্ছে ভাইবা। ভাইবাতে এখান থেকে বহুত কোশ্চেন স্যাররা জিজ্ঞাসা করে, আর অনেক সময় হচ্ছে রাইট ইলিয়াক ফোসা লাম্প বা অ্যাপেন্ডিকুলার লাম্পের পেশেন্ট লং কেসে থেকে থাকে। সো এটা জানতেই হবে, এবং এটা খুব ভালো করে বুঝতে হলে আমাদেরকে অ্যাকচুয়াল যে অ্যানাটমি, প্যাথোলজি এবং ম্যানেজমেন্ট অপশন অথবা ইনভেস্টিগেশন এগুলো বুঝতে হবে। তো সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। অ্যাপেন্ডিক্স আমরা জানি এটা একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার, টিউবিউলার। এক পাশে থাকে ব্লাইন্ড, আর এক পাশে হচ্ছে ওপেন, সিকামের সাথে এটা ওপেন। তাহলে সিকামের লোমেনের সাথে অ্যাপেন্ডিক্সের যে লোমেন, এটা কিন্তু কমিউনিকেটেড, এবং অ্যাপেন্ডিক্সের বেজ বলা হয় এটাকে, এবং এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স, মানে হচ্ছে বডি। সো বেজ যেটা, এটা কিন্তু সবসময় একটা ফিক্সড পজিশনে থাকে, কিন্তু অন্যান্য পার্ট গুলো ডিফারেন্ট পজিশনে থাকে। তো অ্যাপেন্ডিক্সের বেসটা এটা অ্যাটাচ থাকে হচ্ছে সিকামের সাথে কোন জায়গাতে, সেই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে টিনিয়া, তিনটা টিনিয়া, এই তিনটা টিনিয়া হচ্ছে কনভার্জ করে সিকামে, এবং সেই জায়গাটাতেই হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেসটা সিচুয়েটেড, এবং এটা ফিক্সড থাকে সবসময়, কিন্তু অন্যান্য পার্ট এটা ভেরি করতে পারে। এটা অ্যাটাচড থাকে হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে, এবং টার্মিনাল আইলিয়ামের সাথে এখানে মেজো অ্যাপেন্ডিক্স দিয়ে অ্যাটাচ। এরপর আমরা যদি পার অপারেটিভ একটা পিকচার দেখি, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের একটা পার অপারেটিভ পিকচার, ল্যাপারোস্কোপিক ভিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিক্সের গায়ে অনেকগুলো ছোট ছোট ভেসেল থাকে, এবং এটা মেজো অ্যাপেন্ডিক্স, এবং মেজো অ্যাপেন্ডিক্সের ভিতরে এখানে ভেসেল গুলো ভিজিবল, অ্যাপেন্ডিকুলার আর্টারি, এবং অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে ছোট ছোট ভেসেল অ্যাপেন্ডিক্স এর দিকে চলে যায় এবং অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দেয়। অ্যাপেন্ডিক্সটি ইউজুয়ালি শাইনি থাকে, এবং এর গায়ে ছোট ছোট ভেসেল থাকে।
হিস্টোলজি যদি চিন্তা করি, অ্যাপেন্ডিক্স আসলে ভিতরে একটা লুমেন থাকে, এটা লুমিনাল স্ট্রাকচার, এবং এটা লার্জ বাউলের একটা পার্ট, কিন্তু অ্যাপেন্ডিক্সটা লার্জ বাউলের পার্ট, এবং এটা অন্যান্য জায়গার ইন্টেস্টাইনের মতোই ভিতরের দিকে থাকে হচ্ছে মিউকোজা, যেটা কলামনার এপিথেলিয়াম। দেন হচ্ছে সাব মিউকোজা থাকে, মিউকোজার ঠিক নিচেই সাব মিউকোজা, এখানে ভেসেল গুলো মেইনলি থাকে। সাব মিউকোজার মধ্যে আবার কতগুলো লিম্ফয়েড ফলিকল থাকে। তো এই লিম্ফয়েড ফলিকল গুলো যখন বড় হয়ে যায়, হাইপারপ্লেসিয়া হয়ে যায়, তখন কিন্তু এই লুমেনটাকে সে অক্লুড করে ফেলে, তখন অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করতে পারে। এটা আমরা পরে দেখব। এখানে ভেসেল গুলা থাকে। দেন হচ্ছে সাবমিউকোজার পরে মাসকুলারিস প্রোপ্রিয়া থাকে, মাসেল লেয়ার যেগুলো সার্কুলার এবং লঙ্গিচুডিনাল মাসেল, দুই ধরনের মাসেল এখানে থেকে থাকে। এন্ড দেন হচ্ছে সাবসেরোসা, মানে সেরোসা ঠিক নিচে, পেরিটোনিয়াল কভারিং এর নিচে সাবসেরোসা থাকে, এবং বাইরে পেরিটোনিয়াল কভারিং থাকে, যেটা হচ্ছে সেরোসা। এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্সের হিস্টোলজি। অ্যাপেন্ডিক্সের পজিশন আমরা বলছিলাম, এটা আসলে ভেরি করে, কিন্তু বেসটা সবসময় ফিক্সড পজিশনে থাকে। মোস্ট কমন যে পজিশন সেটা হচ্ছে রিট্রোসিকাল, মানে সিকামের পিছনে থাকে, এবং অনেক সময় সিকামের পিছনে তো থাকে, এটা পেরিটোনিয়ামের পিছনেও থাকে, সেটা তখন হচ্ছে রিট্রোসিকাল, রিট্রোপেরিটোনিয়াল। তাহলে সবচেয়ে কমন হচ্ছে রিট্রোসিকাল, সিকামের পিছনে। তো অ্যাপেন্ডিসেক্টমি করতে গিয়ে রিট্রোসিকাল যেগুলো, সেগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয় যখন সারাউন্ডিং ইনফ্লামেশন থাকে। রিট্রোসিকাল ভ্যারাইটি একটু খুঁজে পেতে কষ্ট হয়, কারণ এটা সিকামের পিছনে থাকে। দেন মোস্ট কমন পজিশন হচ্ছে পেলভিক। পেলভিক ভ্যারাইটি খুঁজে পাওয়া খুব সহজ, কারণ হচ্ছে ওপেন করলেই দেখা যায় যে পেলভিক ভ্যারাইটিটা চলে আসে সামনে। দেন হচ্ছে কমন প্যারাসিকাল, মানে সিকামের ঠিক নিচেই থাকে, এটা সিকামের ঠিক নিচেই প্যারাসিকাল। দেন হচ্ছে সাবসিকাল, সাবসিকাল হচ্ছে লম্বা লম্বা ভাবে নিচের দিকে চলে আসে। আর অনেক সময় হচ্ছে প্রি আইলিয়াল থাকে, এবং অনেক সময় হচ্ছে পোস্ট আইলিয়াল থাকে, মানে আইলিয়ামের পিছনে থাকে পোস্ট আইলিয়াল, প্রি আইলিয়াল হচ্ছে আইলিয়ামের সামনে থাকে। তাহলে এই ভ্যারাইটি গুলো, তবে সবচেয়ে কমন হচ্ছে রিট্রোসিকাল, সিকামের পিছনে। দেন হচ্ছে পেলভিক, মানে পেলভিসের মধ্যে ঝুলতে থাকে। এখানে পজিশন গুলো খুব ভালো করে দেখানো আছে। অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাইটা আসে হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে। এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি, এটা ব্রাঞ্চ হচ্ছে আইলিওপলিক আর্টারি। আইলিওপলিক আর্টারির একটা ব্রাঞ্চ। আইলিওপলিক আর্টারিটা আসে হচ্ছে সুপারমেজেন্ট্রিক আর্টারি থেকে। তাহলে সুপারমেজেন্ট্রিক আর্টারি থেকে আইলিওপলিক আর্টারি আসে, যেটা থেকে কোলনিক ব্রাঞ্চটা চলে যায় এখানে, এবং আইলিয়াল ব্রাঞ্চটা নিচের দিকে চলে আসে। এবং এই আইলিয়াল ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা একটা এন্ড আর্টারি, এর কোনো অল্টারনেটিভ নাই, এবং অন্য কোনো ব্লাড সাপ্লাই কিন্তু অ্যাপেন্ডিক্সে নাই। তো অ্যাপেন্ডিকুলার আর্টারি যদি কোনোভাবে থ্রম্বোসিস হয়ে যায়, তখন কিন্তু অ্যাপেন্ডিক্সটা গ্যাংগ্রিনাস হয়ে যাবে, কারণ অল্টারনেটিভ কোনো ব্রাঞ্চ নেই। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারি অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দিচ্ছে। অ্যাপেন্ডিকুলার আর্টারি মেজর অ্যাপেন্ডিক্সের ভিতরে থাকে, এবং ওখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ অ্যাপেন্ডিক্সের গায়ে চলে আসে। এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। এটা ছিল আমাদের আসলে অ্যানাটমি নিয়ে কথা। ইটিওলজি অফ অ্যাপেন্ডিসাইটিস আসলে কয় ধরনের হয় এবং কিভাবে হয়? অবস্ট্রাকশন হচ্ছে মেইন কজ। আমরা জানি যে লুমেনটা ওপেন থাকে হচ্ছে সিকামের মধ্যে। তো এই লুমেন যদি কখনো কোনোভাবে অবস্ট্রাকশন হয়, তখনই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করবে। এটা হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে ক্যাটারাল ভ্যারাইটি, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। তো ক্যাটারাল ভ্যারাইটি যেটা হয়, সেটা আমরা যেটা বলছিলাম যে লিম্ফয়েড ফলিকল থাকে, সেই লিম্ফয়েড ফলিকল যদি কোনো কারণে হাইপারপ্লেসিয়া হয়, তখন কিন্তু ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিসটা ডেভেলপ করে। এবং সেই লিম্ফয়েড হাইপারপ্লেসিয়ার কতগুলো কারণ আছে, যেগুলো হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বাচ্চাদের খুব কমন হয়, ভাইরাল ইনফেকশন বাচ্চাদের কমন হয়, রেসপিরেটরি ইনফেকশন, এবং ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এই যে ইনফেকশন গুলো, এই ইনফেকশন গুলোর কারণে কিন্তু
জিআইটির বলতে হচ্ছে টার্মিনাল আইলিয়ামে যে পিয়ার স্পেসেস থাকে এবং অ্যাপেন্ডিক্সের যে লিম্ফয়েড ফলিকল গুলো থাকে সেগুলো হাইপারপ্লেসিয়া হয়। হাইপারপ্লেসিয়া হয়ে সেই লুমেনকে বন্ধ করে দেয় এবং লুমেনকে বন্ধ করে পরবর্তীতে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে এবং এটা চিলড্রেনদের বেশি কমন, বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যাটারাল ভ্যারাইটিটা বেশি কমন। আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস, যেটা ডেভেলপ করে হচ্ছে ডিউ টু ফরেন বডি অবস্ট্রাকশন অফ দ্য লুমেন অফ দ্য অ্যাপেন্ডিক্স। মানে সিকামের মধ্যে, আইলিয়াম থেকে সিকামের মধ্যে যদি কোনো ফুড ম্যাটেরিয়াল আসে, সেই ফুড ম্যাটেরিয়াল যদি আইলিয়াম এই অ্যাপেন্ডিক্সের লুমেনের মধ্যে ঢুকে যায় এবং সেটা বের হতে না পারে, তখন সেটা দিয়ে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে এবং সেটা হতে পারে ফিকোলিথ। ফিকোলিথ মিন্স হচ্ছে ফিক্যাল ম্যাটার যখন শক্ত হয়ে যায়। ইউজুয়ালি টার্মিনাল আইলিয়াম থেকে সিকামে যেগুলো যায় সেগুলো থাকে হচ্ছে সেমি সলিড, কিন্তু অনেক সময় সেমি সলিড যে ফিক্যাল ম্যাটেরিয়াল সেগুলো ক্যালসিয়াম ডিপোজিট হয়, অনেক সময় হচ্ছে একটু বড় ধরনের কোনো আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল থাকে, সেগুলো অ্যাপেন্ডিক্সের লুমেনের মধ্যে ঢুকে যায় এবং এই ফিক্যাল ম্যাটেরিয়ালটা অনেকটা স্টোনের মতো ফরমেশন হয়, ক্যালসিয়াম ডিপোজিট হয়, সেটাকে বলা হচ্ছে ফিকোলিথ এবং সেটা দিয়েই সবচেয়ে বেশি হয় বড়দের। অনেক সময় হচ্ছে ফরেন বডি, ফরেন বডি বলতে হচ্ছে ফুড ম্যাটেরিয়ালের মধ্যে যে ফরেন বডি সেটা, এবং মাঝে মাঝে হচ্ছে প্যারাসাইট, প্যারাসাইট দিয়েও হয়, প্যারাসাইট দিয়েও কিন্তু হতে পারে, প্যারাসাইট এবং ফরেন বডি। অনেক সময় টিউমার মিন্স হচ্ছে সিকামের মধ্যে যদি কোনো টিউমার হয়, যে টিউমারটা অ্যাপেন্ডিক্সের লুমেনকে অক্লুড করতেছে, সিকামের টিউমার অ্যাপেন্ডিক্সের লুমেনকে অক্লুড করতেছে, তখন কিন্তু টিউমারের জন্য হতে পারে এবং এটা লেট এজে, যেমন হচ্ছে অ্যাবভ দ্য এজ অফ 50-60 ইয়ার্স, এই ধরনের পেশেন্টের যখন অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে, তখন কিন্তু এটা যদিও খুবই রেয়ার ডায়াগনোসিস যে কার্সিনোমা সিকাম, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখে অপারেশন করতে হবে। এই জন্য অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করতে গেলে আমাকে কার্সিনোমা সিকামের ম্যানেজমেন্টও জানতে হবে এবং রাইট হেমিকিলেক্টমি প্রয়োজন হতে পারে, এরকম প্রিপারেশন নিয়েই সবসময় অপারেশন করতে হয়। সো অ্যাপেন্ডিক্সের অপারেশন মানে হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, এটা সবসময় সহজ না, এটা অনেক কঠিন এবং যখন এটা কমপ্লিকেশন অথবা হচ্ছে একটু ভেরিয়েশন থাকবে, তখন কিন্তু সব ধরনের কমপ্লিকেশন ম্যানেজ করার জ্ঞান থাকতে হবে এই অপারেশন করতে যাওয়ার আগে। সো কার্সিনোমা সিকাম থেকে হতে পারে, ফরেন বডি প্যারাসাইট থেকে হতে পারে এবং ফিকোলিথ দিয়ে হতে পারে। কিভাবে হচ্ছে আসলে অ্যাপেন্ডিসাইটিসটা, এখানে আমরা দেখতে পাই এখানে লুমেন ছিল, যেটা ছিল হচ্ছে প্যাটেন্ট, কিন্তু একটা ফিকোলিথ যেটা সিকাম থেকে লুমেনের মধ্যে ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার ফলে সেই লুমেনটাকে অক্লুড করলো এবং লুমেন অক্লুড করার ফলে ভিতরের যে সেক্রেশন গুলো সেগুলো কিন্তু বাইরে বের হতে পারছে না। পরের ছবিটা আমরা দেখি, ভিতরের সেক্রেশন গুলো বাইরে বের হতে পারছে না, তখন এখানে কালেকশন মানে সেক্রেশন গুলো অ্যাকুমুলেটেড হয়। সেক্রেশন অ্যাকুমুলেটেড হলে পরে সেটা অ্যাপেন্ডিক্সের ওয়ালকে ইডিমেটাস করে এবং ডিস্টেন্ডেড করে, অ্যাপেন্ডিক্সের ওয়ালের উপর প্রেশারটা বাড়ায় দেয়। সেকেন্ডারিলি কিছু ব্যাকটেরিয়া এই সিকাম থেকে অ্যাপেন্ডিক্সের লুমেনের মধ্যে ঢুকে যায়, যেটা রেগুলারলি হচ্ছে অ্যাপেন্ডিক্সের যে পেরিস্টালসিস সেটা দিয়ে ক্লিয়ার হয়ে যেত, কিন্তু অ্যাপেন্ডিক্সের পেরিস্টালসিসটা এখানে বন্ধ হয়ে যাচ্ছে, ওই ব্যাকটেরিয়া গুলো এখানে যে সেক্রেশন গুলো আছে এই সেক্রেশন গুলোকে সেকেন্ডারিলি ইনফেক্ট করতেছে এবং ইনফেক্ট করে ভিতরে পাস ফরমেশন করে। তো প্রথম দিকে আসলে কোলিকি পেইন হয় যখন এই লুমেনটা অবস্ট্রাক্টেড হয়ে যায়। কোলিকি পেইনটা পরবর্তীতে একটা ইনফ্লামেটরি পেইন হয়, মানে একটা লেকিং পেইন হয়, লেকিং পেইন এই ইনফ্লামেশনের কারণে লেকিং পেইন হয়। তখন কিন্তু লিম্ফেটিক ড্রেনেজ এবং ভেনাস ড্রেনেজটা ইম্পেয়ার্ড হয় এবং লিম্ফেটিক ভেনাস ড্রেনেজ ইম্পেয়ার্ড হওয়ার ফলে এখানে ওয়ালের উপর প্রেশারটা অনেক বাড়ে। ওয়ালের উপর প্রেশারটা বাড়ার ফলে আর্টারি যে ফিল করতো সেই আর্টারিয়াল ফিলিংটা ইম্পেয়ার্ড হয় ওয়ালের প্রেশার বাড়ার ফলে, তখন ইসকেমিয়া
ডেভেলপ করে। ইসকেমিয়া যখন ডেভেলপ করে তখন কোন একটা জায়গায় গ্যাংগ্রিন যখন হবে, গ্যাংগ্রিন থেকে পারফোরেটেড হয়ে যায়, তখন পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে। আবার এই পারফোরেশনটাকে, এই পারফোরেশনটা লোকালাইজড একটা কালেকশন করে, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ফর্মেশন হয়। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হলো, সেখান থেকে ইসকেমিয়া হয়ে পারফোরেশন হলো, সেটা হচ্ছে পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস, তখন রিজিওনাল পেরিটোনাইটিস থাকে। আর এই পারফোরেশন যখন হয়ে যায় তখন লোকালাইজড কিছু পাস কালেকশন হয়, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, অথবা হচ্ছে লুমেনের মধ্যেও পাস কালেকশন হয়, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। আর বড়দের ক্ষেত্রে, যাদের ইমিউনিটি ভালো, তাদের ক্ষেত্রে ওমেন্টাম এসে এবং টার্মিনাল আইলিয়াম এসে এখানে এই ইনফেকশনটাকে গার্ড করার চেষ্টা করে, লোকালাইজ করার চেষ্টা করে, তখন একটা ফ্লেগমন অথবা লাম্প ফরমেশন হয়, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। তাহলে কি অ্যাপেন্ডিসাইটিস থেকে পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস, দেন হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, এবং হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প ফরমেশন। এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের কনসিকুয়েন্স গুলো। আসলে কিছু রিস্ক ফ্যাক্টর এই অ্যাপেন্ডিসাইটিসের সাথে রেসপন্সিবল। সেই রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে এক্সট্রিম এজ, মানে একেবারে ছোটদের অথবা হচ্ছে একেবারে বয়স্কদের, এই দুই ধরনের বেশি হয়। এবং এক্সট্রিম এজে কমপ্লিকেশন গুলো বেশি হয়। যেমন হচ্ছে বাচ্চাদের যখন অ্যাপেন্ডিসাইটিস হয়, দেখা যায় যে স্কুল গোয়িং চিলড্রেনদের বেশি হয় অ্যাপেন্ডিসাইটিস বাচ্চাদের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস খুব রেপিডলি প্রোগ্রেস করে এবং কমপ্লিকেশন খুব রেপিড হয়, কারণ হচ্ছে ওমেন্টাম যেটা থাকে, ওমেন্টাম বাচ্চাদের ক্ষেত্রে আন্ডার ডেভেলপ থাকে, এবং ওমেন্টাম এসে যে ইনফ্লামেশনটাকে গার্ড করতো, সেই গার্ডিংটা হয় না। না হওয়ার ফলে অ্যাপেন্ডিক্স খুব রেপিডলি হচ্ছে বার্স্ট আউট হয়ে যায়, এবং অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এবং জেনারেলাইজড পেরিটোনাইটিস এগুলো ফরমেশনের সম্ভাবনাটা বেশি থাকে। ওল্ড এজে ভাস্কুলারিটি কম থাকে, ভেসেল গুলো হয়ে যায় হচ্ছে ফ্রায়াবল, এবং ভেসেল গুলো ইজিলি থ্রম্বোসড হয়ে যায় ইনফ্লামেশন হলে পরে। তো সেক্ষেত্রেও হচ্ছে গ্যাংগ্রিন, পারফোরেশন এবং কমপ্লিকেশনের সম্ভাবনাটা বেশি থাকে। ইমিউনোসাপ্রেশন, এটা অবশ্যই আর একটা খোঁজ, কারণ ইমিউনোসাপ্রেশন হলে পরে যে কোনো ধরনের ইনফেকশন এবং ইনফ্লামেশন রেপিডলি এগ্রাভেট করে বা প্রোগ্রেস করে। ডায়াবেটিস মেলাইটাস, এটা তার কারণ হচ্ছে এটা ইমিউনোসাপ্রেশন তৈরি করে। পিকোলিথ অবস্ট্রাকশন, এটা আমরা দেখলাম কিভাবে করে। পেলভিক অ্যাপেন্ডিক্স এর মধ্যে আসলে সমস্যাটা যেটা হয়, অ্যাপেন্ডিক্স যখন পেলভিসের দিকে থাকে তখন সিকাম থেকে কিছু ফুড ম্যাটেরিয়াল বা ফেকাল ম্যাটার, সেগুলো অ্যাপেন্ডিক্স এর মধ্যে কন্টিনিউয়াসলি ঢুকতে থাকে, এবং কন্টিনিউয়াসলি কিছু অবস্ট্রাকশন থাকে, এবং সেক্ষেত্রে এই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মানে পিকোলিথটা পেলভিক অ্যাপেন্ডিক্স এর মধ্যে ইজিলি মানে ঢুকতে পারে লুমেনের মধ্যে, এই জন্য অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনাটা বেশি থাকে। এটা গ্র্যাভিটির কারণে হয়ে থাকে। আর হচ্ছে প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি যদি হয়, তখন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনাটা বাড়ে। এটা হচ্ছে একটা ইনফ্লামড অ্যাপেন্ডিক্স এর চেহারা। ইনফ্লামড অ্যাপেন্ডিক্স এটা সোলেন হয়, আগে আমরা দেখছিলাম নরমাল অ্যাপেন্ডিক্স কিরকম ছিল। এখানে ভেসেল গুলো এনগোর্সড হয়, অ্যাপেন্ডিক্স এর বাইরের ওয়াল যেটা, সেটা ইউজুয়ালি লাস্টারলেস হয়ে যায়, শাইনিনেসটা একটু কমে যায়। এখানকার সাথে যে মেজর অ্যাপেন্ডিক্স স্ট্যাটাস আছে, এটা একটু থিকেন্ড হয়ে যায়, একটু থিকেন্ড হয়, মেজর অ্যাপেন্ডিক্সটা থিকেন্ড হয়। এই ফিচার গুলো সাধারণত পাওয়া যায়। অ্যাপেন্ডিক্সটা সোলেন হয়, ওয়ালটা থাকে ইডিমাটাস, ইউজুয়ালি লাস্টারলেস, ভেসেল গুলো হয়ে যায় এনগোর্সড, এবং হচ্ছে মেজর অ্যাপেন্ডিক্সটা এটা হয়ে যায় হচ্ছে থিকেন্ড। ইউজুয়ালি ইনফ্লামড অ্যাপেন্ডিক্সে এরকম ফিচারটা পাওয়া যায়। অ্যাপেন্ডিসাইটিস হলে পরে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে? প্রথম প্রেজেন্ট করে হচ্ছে পেরি আম্বিলিক্যাল পেইন। পেরি আম্বিলিক্যাল পেইন কারণ কি? প্রথম যখন অ্যাপেন্ডিসাইটিস এর একেবারে আর্লি স্টেজ, যখন হচ্ছে অবস্ট্রাকশন শুরু হলো, তখন কিন্তু পেইনটা থাকে হচ্ছে কোলিকি পেইন ডিউ টু লুমিনাল অবস্ট্রাকশন। কোলিকি পেইন ডিউ টু লুমিনাল অবস্ট্রাকশন, কারণ লুমেন চেষ্টা করে
ভিকোলিক অথবা অ্যাপেন্ডিক্সের ভিতরের যে কন্টেন্টস সেগুলোকে বের করে দিতে। সেই জন্য পেইনটা হয় হচ্ছে কোলিকি পেইন, এবং সেই কোলিকি পেইনটা ফিল হয় হচ্ছে পেরিঅ্যাম্বিলিক্যাল রিজিয়নে, কারণ এটা একটা মিডগাট অরিজিন অর্গান, এবং এই মিডগাট অরিজিন অর্গান যেমন হচ্ছে ডিউটেনামের সেকেন্ড পার্ট থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট হাফ পর্যন্ত, তো এই রিজিয়নে যত ধরনের পেইন হয় কোলিকি পেইন সেটা কিন্তু পেরিঅ্যাম্বিলিক্যাল হয়। ফোরগাটের পেইন গুলো হয় হচ্ছে এপিগ্যাস্ট্রিক, এবং হাইডগাটের পেইন হয় হচ্ছে সুপ্রা পিউবিক রিজিয়নে। তো অ্যাপেন্ডিক্স যেহেতু মিডগাট অরিজিন, এই জন্য এর পেইনটা হবে হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এই পেইনটাই পরবর্তীতে যখন ইনফ্লামেশনটা শুরু হবে এবং ইনফ্লামেটরি একটা পেইন হবে, তখন সেটা শিফট হয়ে যাবে হচ্ছে রাইট ইলিয়াক ফোসাতে, কারণ তখন হচ্ছে এই পেরিস্টালসিস যেটা হতো সেই পেরিস্টালসিসটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তখন ইনফ্লামেটরি পেইন হচ্ছে, এবং এই ইনফ্লামেটরি পেইনটা হচ্ছে পেরিটোনাইটিসের জন্য হচ্ছে, এবং ইসকেমিয়ার জন্য হচ্ছে, এবং অ্যাপেন্ডিক্সের ডিস্টেনশনের জন্য হচ্ছে। তাহলে অ্যাপেন্ডিক্সের ডিস্টেনশন, ইসকেমিয়া এবং হচ্ছে ইনফ্লামেশন, এই কারণে পেইনটা হচ্ছে, এবং সেই পেইনটা হচ্ছে রাইট ইলিয়াক ফোসা পেইন। রাইট ইলিয়াক ফোসা পেইন, এই তিনটা পেইন হচ্ছে। দেন ইনফ্লামেশনের কারণে আসলে সিস্টেমিক কিছু সাইন হয়, এবং সেই সাইনগুলো হচ্ছে আসলে অ্যানোরেক্সিয়া, মানে লস অফ অ্যাপেটাইট, আর হচ্ছে নশিয়া, সাথে মাঝে মাঝে ভমিটিং থাকে অথবা থাকে না। তাহলে এই চারটা কমন প্রেজেন্টেশন নিয়ে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট প্রেজেন্ট করে। ক্লিনিক্যাল সাইনের মধ্যে আমরা যেটা পাই, আমরা এক্সামিনেশন করে পাই পেশেন্টের টেম্পারেচারটা লো গ্রেড ফিভার থাকে, সামান্য বাড়ে। তারপর হচ্ছে রাইট ইলিয়াক ফোসাতে লোকালাইজড কিছু টেন্ডারনেস থাকে, চাপ দিলে পরে পেশেন্ট ব্যথা পায়, এবং এখানে মাসেল গার্ডিং থাকে, যেহেতু সে ব্যথা পাচ্ছে সেই ব্যথাটা যাতে না পায় এই জন্য প্রেশারটাকে সে ভলান্টারিলি গার্ড করার চেষ্টা করে, এই জন্য এটাকে হচ্ছে মাসেল গার্ডিং। গার্ডিং এবং হচ্ছে রিজিডিটি দুইটার মধ্যে ডিফারেন্স আছে, এটা হচ্ছে মাসেল গার্ডিং। ওকে, আর হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেসটা হচ্ছে চাপ দিলাম, চাপ দিলে পরে ভিসারাগুলো চারদিকে সরে যায়, তখন সে পেইন ফিল করবে। কিন্তু যখন আবার ছেড়ে দেওয়া হয়, ওই প্রেশারটা সাডেন অথবা অ্যাব্রাপ্ট উইথড্র করা হয়, তখন অ্যাপেন্ডিক্সটা ভিতরে ধাক্কা খেতে থাকে বিভিন্ন অর্গানের সাথে, অনেক সময় প্যারাইটাল পেরিটোনিয়ামের সাথে, সিকামের সাথে এবং টার্মিনাল ভেনিয়ামের সাথে। দেখো, একটা ইনফ্লামড অর্গান, সোলেন অর্গান, ইসকেমিক অর্গান, যখন সারাউন্ডিং অর্গানগুলোর সাথে ভিতরে ধাক্কা খেতে থাকে, তখন ওই পেইনটা আরো বেশি হয়, যেটাকে বলা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। মানে প্রেশারটা হঠাৎ করে ছেড়ে দিলে পরে ভিতরে যে ঝাঁকুনিটা তৈরি হয় সেটার কারণে পেইন হয়, এটাই হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে এই এক্সামিনেশনের ফাইন্ডিংস গুলো আমরা অ্যাপেন্ডিসাইটিসে পেয়ে থাকি। কয়েকটা সাইন আমরা আসলে অ্যাপেন্ডিসাইটিসে দেখে থাকি, সেগুলোর মধ্যে পয়েন্টিং সাইন, রপসিন সাইন, সোয়াস সাইন এবং অবটুরেটর সাইন, এই চারটা সাইন ইম্পর্টেন্ট। পয়েন্টিং সাইন, পয়েন্টিং সাইন হচ্ছে পেশেন্ট এক আঙ্গুল দিয়ে বা দুই আঙ্গুল দিয়ে দেখাবে যে এক্স্যাক্টলি কোন জায়গায় পেশেন্টের ব্যথা হচ্ছে, এবং পেশেন্ট রাইট ইলিয়াক ফোসাকে পয়েন্ট করবে, এটাই হচ্ছে পয়েন্টিং সাইন। দেন হচ্ছে রপসিন সাইন। রপসিন সাইনটা হচ্ছে অ্যাপেন্ডিক্সটাকে রাইট ইলিয়াক ফোসাতে, কিন্তু আমরা যদি লেফট ইলিয়াক ফোসাতে প্রেস করি তখন পেইন ফিল করবে হচ্ছে রাইট ইলিয়াক ফোসাতে। এটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে লেফট ইলিয়াক ফোসাতে যখন এই সিগময়েড কোলনের উপর প্রেসারটা তৈরি হবে, সিগময়েড কোলনের প্রেসারটা আলটিমেটলি অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, দেন হচ্ছে ট্রান্সভার্স কোলন, দেন অ্যাসেন্ডিং কোলন হয়ে সিকামের উপর আলটিমেটলি রিট্রোগ্রেড একটা প্রেসার তৈরি হবে, কারণ এই কন্টেন্টস গুলো ব্যাকফ্লো হয়ে এখানে প্রেসার তৈরি করবে।
এবং এই প্রেশারটা আলটিমেটলি অ্যাপেন্ডিক্সের উপর গিয়েও পড়বে এবং সেই অ্যাপেন্ডিক্সের প্রেশারের কারণে পেশেন্ট রাইট ইলেক ফোসাতে পেইন ফিল করবে। আরেকটা কারণ, এই লেফট ইলেক ফোসার ভিসেরা গুলো রাইটের দিকে শিফটেড হবে লেফট ইলেক ফোসা ফেস করলে। সেই ভিসেরা গুলো আলটিমেটলি ইনফ্লামড সোলেন ইসকেমিক অ্যাপেন্ডিক্সকে কম্প্রেস করবে। কম্প্রেস করার ফলে সেখানে প্রেশারটা আরো বেড়ে গিয়ে সে পেইন ফিল করবে। এই দুইটা কারণে হচ্ছে রবসিন সাইনটা পজিটিভ হয়। অবটারেটর সাইন, অবটারেটর সাইনটা হচ্ছে আমরা যদি পেশেন্টের হিপকে ফ্লেক্স করি এবং নিকে ফ্লেক্স করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটাই, এবং থাইকে যদি বা হিপকে যদি আমরা ইন্টারনালি রোটেট করি, মানে অবটারেটর মাসেলকে যদি আমরা স্ট্রেস করি, এখানে যে অবটারেটর মাসেল ছিল, অবটারেটর মাসেলকে যদি আমরা স্ট্রেস করি, তখন পেলভিক ভ্যারাইটি যে অ্যাপেন্ডিক্স, পেলভিক অথবা সাবসিক্যাল ভ্যারাইটির যে অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্স অনেক সময় হচ্ছে অবটারেটর ফাঁসার সাথে ক্লোজলি রিলেটেড থাকে। তখন এই অবটারেটর ইন্টারনাস মাসেলের স্ট্রেচিং এর কারণে পেশেন্ট পেইন ফিল করে। তাহলে পেলভিক অথবা হচ্ছে সাবসিক্যাল ভ্যারাইটির অ্যাপেন্ডিক্সে যদি আমরা পেশেন্টের হিপ এবং নিকে ফ্লেক্স করে হিপ জয়েন্টকে ইন্টারনালি রোটেট করি, মানে হচ্ছে লেগটাকে বাইরের দিকে নিয়ে আসি, লেগটাকে বাইরের দিকে নিয়ে আসি এবং থাইটাকে ইন্টারনালি রোটেট করি, তখন কিন্তু পেশেন্ট পেইন ফিল করবে এবং এটা হচ্ছে পজিটিভ অবটারেটর সাইন। এটা হচ্ছে অবটারেটর ইন্টারনাস মাসেল যেটা আছে এইটার স্ট্রেচিং এর জন্য হচ্ছে। সোয়াস সাইনটা হচ্ছে যখন রিট্রোসিকাল হয়, মেইনলি রিট্রোসিকাল, তখন সিকাম এবং সোয়াস মাসেলের মাঝখানে অ্যাপেন্ডিক্সটা থাকে। তো সেখানে সোয়াস মাসেলের ঠিক সামনেই থাকে অ্যাপেন্ডিক্স, এবং সেই ভ্যারাইটিতে আমরা যদি সোয়াস মাসেলকে স্ট্রেস করি, সোয়াস মাসেল স্ট্রেস হয় হচ্ছে যখন থাইকে আমরা এক্সটেন্ড করব, হাইপার এক্সটেন্ড, থাইকে যখন আমরা হাইপার এক্সটেন্ড করব তখন হচ্ছে সোয়াস মাসেল গুলো টান টান হয়ে যাবে এবং স্ট্রেসড হবে। তখন কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা প্রেশারটা বাড়বে, এবং এই প্রেশার বাড়ার ফলে, অ্যাপেন্ডিক্সের প্রেশার বাড়ার ফলে তখন পেশেন্ট পেইন ফিল করবে, এবং এটা হচ্ছে পজিটিভ সোয়াস সাইন। এবং এটা ইন্ডিকেট করে অ্যাপেন্ডিক্সটা থাকে হচ্ছে রিট্রোসিকাল পজিশনে, রিট্রোসিকাল পজিশনে সোয়াস সাইন পজিটিভ হয়। তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন আসলে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিসের জন্য করে থাকি, কিছু রুটিন ইনভেস্টিগেশন এবং কিছু সিলেক্টিভ ইনভেস্টিগেশন। কোনো ইনভেস্টিগেশনই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আসলে ডায়াগনোসিস করতে পারে না, কিন্তু এগুলো সাপোর্ট করে অথবা অন্যান্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে এক্সক্লুড করে। অন্যান্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এরকম যদি হয়? আসলে চিলড্রেনদের ক্ষেত্রে একরকম হয়, ফিমেলদের ক্ষেত্রে একরকম হয় এবং অ্যাডাল্টের ক্ষেত্রে একরকম। চিলড্রেনদের ক্ষেত্রে কমনলি যেটা হয় সেটা হচ্ছে রিজিওনাল এন্টেরাইটিস হতে পারে, তারপর হচ্ছে লিম্ফ্যাডেনাইটিস হতে পারে, মেজেন্ট্রিক লিম্ফ্যাডেনাইটিস একটা কমন ডায়াগনোসিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এন্টেরাইটিস কমন, তারপর হচ্ছে লিম্ফ্যাডেনাইটিস, এটাও কমন। অনেক সময় হচ্ছে লোয়ার লোব নিউমোনিয়া, এটাও হচ্ছে কমনলি বাচ্চাদের ক্ষেত্রে আমরা ধারণা করে থাকি। তাহলে এন্টেরাইটিস, তারপর হচ্ছে লিম্ফ্যাডেনাইটিস, লোয়ার লোব নিউমোনিয়া, রাইট লোয়ার লোব নিউমোনিয়া, দেন হচ্ছে অনেক সময় ইন্টারসেপশনের ব্যথাও এরকম রাইট ইলেক ফোসাতে হতে পারে। তাহলে এইরকম কয়েকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বাচ্চাদের ক্ষেত্রে আমরা কমনলি পেয়ে থাকি। ফিমেলদের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট হয়, ফিমেলদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল যে ডায়াগনোসিস গুলো সেগুলো চলে আসে। যেমন হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে মিটেলস মার্চ মানে মিড ওভুলেটরি পেইন, এটা চলে আসে কমন ডায়াগনোসিসের মধ্যে। দেন হচ্ছে খারাপ যেগুলো, যেমন হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি বাচ্চাটা ডেভেলপ করতে থাকে বা ফিটাসটা গ্রো করতে থাকে, তাহলে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবটা রাপচার্ড হয়ে যায় এবং পেইন ফিল হয়, এবং এটা অ্যাপেন্ডিসাইটিসের সাথে কোইনসাইড করে। সেটা যদি রাইট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়ে থাকে তাহলে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, মিটেলস মার্চ, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। দেন হচ্ছে টুইস্টেড ওভারিয়ান সিস্ট
এটা একটা কমন ডায়াগনোসিস চলে আসে। দেন হচ্ছে পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা একটা ডায়াগনোসিসের মধ্যে চলে আসবে। আর বয়স্কদের মধ্যে হচ্ছে আসলে বয়স্কদের কার্সিনোমা সিকাম, এটা একটা ডায়াগনোসিস চলে আসবে কমনলি, এটা আনতে হবে। তারপর হচ্ছে ক্রনস ডিজিজ, এটাও আসলে ডায়াগনোসিসের মধ্যে আনতে হবে বয়স্কদের ক্ষেত্রে। ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস, দেন হচ্ছে ডাইভার্টিকুলাইটিস, সিকামের মধ্যে যদি ডাইভার্টিকুলাম থাকে সেটাও একটা ডায়াগনোসিসের মধ্যে আসবে। আর কমনলি কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে, যেমন হচ্ছে ইউরিটারি কোলিক, এটা একটা ডায়াগনোসিসের মধ্যে আসতে পারে। দেন হচ্ছে সোয়া সেপসিস, রাইট সাইডে যদি হয়, সোয়া সেপসিস একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে। সোয়া সেপসিস এবং হচ্ছে ইউরিটারি কোলিক। অনেক সময় হচ্ছে পাইলোনেফ্রাইটিস, এটাও একটা ডায়াগনোসিসের মধ্যে আসে। তাহলে ইউরিটারি কোলিক, পাইলোনেফ্রাইটিস, দেন হচ্ছে সোয়া সেপসিস, কমনলি এটা সব বয়সের ক্ষেত্রে হয়ে থাকে। আর বড়দের ক্ষেত্রে কার্সিনোমা সিকাম, এটা একটা ডায়াগনোসিস হয়, এবং হচ্ছে আইডিয়াইটিস অথবা ক্রনস ডিজিজ, এটা একটা ডায়াগনোসিসের মধ্যে হয়। ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখলাম এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখলাম। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করার জন্য আমাদেরকে বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে, আর হচ্ছে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন যেগুলো আসলে এই অ্যাপেন্ডিসাইটিস অথবা ইনফ্লামেশনকে সাপোর্ট করবে। যেমন হচ্ছে ফুল ব্লাড কাউন্ট যদি আমরা করি, যেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাই, এবং সেটা যদি দেখি যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে, তখন আমরা সাসপেক্ট করতে পারি যে এখানে কোন একটা ইনফ্লামেটরি প্রসেস অথবা ইনফেক্টিভ প্রসেস চলছে। দেন হচ্ছে ইউরিন অ্যানালাইসিস করি, কারণ ইউটিআই কে আমরা এক্সক্লুড করতে চাই। ইউটিআই কে এক্সক্লুড করার জন্য ইউরিন অ্যানালাইসিস করি। অনেক সময় সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা দেখা হয় আসলে ইনফ্লামেশনের সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, অ্যাকুট ইনফ্লামেটরি রিঅ্যাকশনে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা বাড়ে। সিলেক্টিভ ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আমরা প্রেগন্যান্সি টেস্টটা আসলে করব, কারণ প্রেগন্যান্সিকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে, কারণ রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি, এটা একটা ডায়াগনোসিস থাকে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে। ইউরিয়া এবং ইলেকট্রোলাইট, এটা আমরা দেখে থাকি কারণ এগুলোর মধ্যে অ্যাবনর্মালিটি থাকে। অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ যদি করি, সেটা করে আমরা আসলে পারফোরেশন অনেক সময় এক্সক্লুড করতে পারি, আরেকটা হচ্ছে ইউরেটারিক স্টোন অথবা রেনাল স্টোন যদি থাকে, সেগুলো আমরা এক্সক্লুড করতে পারি। দেন হচ্ছে আল্ট্রাসাউন্ড করে লোকালাইজড কালেকশন আছে কিনা, অথবা কোনো লাম্প ফর্মেশন হলো কিনা, অথবা হচ্ছে স্টোন আছে কিনা, সেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, এটা মোটামুটি অ্যাপেন্ডিক্সকে ডায়াগনোসিস করতে পারে, মানে অ্যাপেন্ডিসাইটিসকে ডায়াগনোসিস করতে পারে। সেখানে আসলে দেখা যায় যে অ্যাপেন্ডিক্সটা সোলেন বা ইনফ্লামড, এবং হচ্ছে অনেক সময় অ্যাপেন্ডিক্সের মধ্যে স্টোন বা ফিকোলিট সে লোকেট করতে পারে। আর যদি কমপ্লিকেশন হয়, যেমন লোকালাইজড কালেকশন হয়, লাম্প ফর্মেশন হয়, অথবা হচ্ছে অ্যাবসেস ফর্মেশন হয়, তখন সিটি স্ক্যান ডায়াগনোসিস করতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলোর মাধ্যমে, এই ইনভেস্টিগেশন গুলোর মাধ্যমে আমরা আমাদের ডায়াগনোসিসকে এস্টাবলিশ করতে পারবো। কিছু এক্সামিনেশন, এই ইনভেস্টিগেশন আমাদেরকে সাপোর্ট করবে, আর কিছু হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে এক্সক্লুড করবে। অ্যাটলিস্ট 4টা ইনভেস্টিগেশন আমরা করেই থাকি, সেগুলো হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, দেন হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, দেন হচ্ছে প্লেইন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ এন্ড আল্ট্রাসাউন্ড। এই 4টা ইনভেস্টিগেশন অ্যাটলিস্ট আমরা করে থাকি, এবং এটা ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা করেই থাকবো। একটু বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে আরেকটু এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে সিটি স্ক্যান, তারপর ইউরিয়া, ফিমেল হলে পরে প্রেগন্যান্সি টেস্ট, এই জিনিসগুলো আমরা স্পেসিফিক ভাবে বয়স্ক এবং মহিলাদের ক্ষেত্রে করব। একটা স্কোরিং সিস্টেম আছে যেটা আসলে এই ইনফেকশনের সিভিয়ারিটিকে
ইয়ে করবে, ডায়াগনোসিস করবে, সেই স্কোরিং সিস্টেমটা হচ্ছে আলভারাদো স্কোর, যেটাকে আমরা ম্যান্ট্রেলস স্কোরিংও বলে থাকি। ম্যান্ট্রেলস স্কোরিং, ম্যান্ট্রেলস একটা বেনোমিক, যেটা দিয়ে আসলে এই প্রত্যেকটা সাইন, সিমটম এবং ল্যাবরেটরি টেস্ট এগুলো আইডেন্টিফাই করা হয়। প্রথমে যদি সিমটম আমরা বলি, সিমটমের মধ্যে অ্যানোরেক্সিয়া, দেন হচ্ছে নশিয়া অর ভমিটিং, দেন হচ্ছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফোসা পেইন। ম্যান্ট্রেলসের প্রথম তিনটাই হচ্ছে এই সিমটম দিয়ে। এম দিয়ে হচ্ছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফোসা পেইন, দেন হচ্ছে এতে অ্যানোরেক্সিয়া, এনে হচ্ছে নশিয়া অর ভমিটিং, এবং এই তিনটাতেই হচ্ছে 1 পয়েন্ট করে। দেন হচ্ছে সাইন, তিনটা সাইন থাকে। তিনটা সাইনের মধ্যে হচ্ছে রাইট ইলিয়াক ফোসা টেন্ডারনেস অথবা রাইট লোয়ার কোয়াড্রেন্ট টেন্ডারনেস, দেন হচ্ছে এলিভেটেড টেম্পারেচার, দেন হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, দেন হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে এটাতে শুধুমাত্র হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রেন্ট টেন্ডারনেসের বেশি 2 পয়েন্ট থাকে, আর হচ্ছে এলিভেটেড টেম্পারেচার এবং রিবাউন্ড টেন্ডারনেস এটাতে 1 করে থাকে। ল্যাবরেটরি টেস্টগুলোর মধ্যে হচ্ছে লিউকোসাইটোসিস এবং শিফট অফ দ্য লেফট। লিউকোসাইটোসিস থাকে সাধারণত 10,000-এর উপরে ডব্লিউবিসি কাউন্ট, এটাতে 2 পয়েন্ট থাকে, এবং লেফট শিফট হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বেশি থাকে এবং ইমেচিউর সেল থাকে। ইমেচিউর নিউট্রোফিল, যেহেতু বেশি সেল তৈরি হচ্ছে এই জন্য কিছু সেল হচ্ছে ইমেচিউর হয়, এই জন্য নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এবং হচ্ছে ইমেচিউর সেল। তাহলে লিউকোসাইটোসিস এবং লেফট টু দ্য শিফট টু দ্য লেফট শিফটিং হয়, সেই দুইটা আর 2টা পয়েন্ট। তাহলে টোটাল স্কোর হয় হচ্ছে 10। তো এই 10-এর মধ্যে যদি আসলে 4 বা তার কম হয়, তাহলে হচ্ছে অ্যাপেন্ডিক্সাইটিস আনলাইকলি, এবং আদার কজগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে। 5 থেকে 6 হলে পরে অ্যাপেন্ডিসাইটিস আসলে পসিবল, এবং এটা অবজারভেশন করতে হবে কারণ এটা মাইল্ড। 7 থেকে 8 হলে পরে এটা প্রবাবল অ্যাপেন্ডিসাইটিস, এবং 9 থেকে 10 হলে পরে এটা ভেরি প্রবাবল। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে 7 থেকে 10 হলে পরে এটা প্রবাবল বা ভেরি প্রবাবল, এবং এই ক্ষেত্রে সার্জারি করা যেতে পারে। আর 5 থেকে 6 হলে পরে তখন অবজারভেশন। এই স্কোরিং সিস্টেমগুলো প্রয়োজন হয় আসলে অনেক সময়। অ্যাপেন্ডিসাইটিস এটা আসলে অ্যাবডোমিনাল যে কোনো পেইন হলে পরে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করা হয় এবং অ্যাপেন্ডিসেক্টমি করা হয়। কারণ অ্যাপেন্ডিসেক্টমি অনেকেই করতে জানে, সেটা সার্জন হোক, গাইনোকোলজিস্ট হোক, অথবা হচ্ছে এমবিবিএস ডাক্তার হোক, এবং এটা সত্যিকার অর্থেই পেরিফেরিতে একটা কমন বাজে ট্রেন্ড, যে অ্যাবডোমিনাল পেইন হলে পরেই অ্যাপেন্ডিসাইটিস। সো কোনো পেশেন্ট যদি ক্লেইম করে যে আপনি অ্যাপেন্ডিসেক্টমি কেন করলেন, তখন প্রি অপারেটিভলি আমাদেরকে এই স্কোরিং সিস্টেম দিয়ে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস ছিল এবং সেক্ষেত্রে সার্জারি ইন্ডিকেটেড ছিল। তাহলে এই স্কোরিং সিস্টেম যদি আমরা আমাদের পেশেন্ট রেকর্ড ফাইলে তুলে রাখি, তখন কিন্তু আমাদের কাছে যুক্তি থাকবে যে আপনার এই সমস্যা ছিল এবং এই জন্য হচ্ছে আপনার প্রবাবল বা ভেরি প্রবাবল অ্যাপেন্ডিসাইটিস, কারণ আপনার স্কোর ছিল 7 থেকে 10-এর মধ্যে, এই জন্য আমরা সার্জারি করেছি। আর পোস্ট অপারেটিভলি অ্যাপেন্ডিক্সকে অবশ্যই হিস্টোপ্যাথোলজি করতে হবে, এবং হিস্টোপ্যাথোলজি করে আমাদেরকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে আপনার অ্যাপেন্ডিসাইটিস ছিল। তাহলে প্রি অপারেটিভলি অবশ্যই আমাদের ম্যান্ট্রেলস অথবা আলভারাদো স্কোর এটা পেশেন্ট রেকর্ড ফাইলের মধ্যে তুলে রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে মেডিকো লিগ্যাল ইস্যুর মধ্যে ইনভলভ হতে পারে। এবার আসবো আসলে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি। একটা জেনারেল অ্যাপ্রোচ, যদি একটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, সাসপেক্টেড অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আসে,
তাহলে আমরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করব? যদি ক্লিনিক্যালি আমরা ধারণা করি যে অ্যাপেন্ডিসাইটিস পেশেন্টের এবং যদি হয় হচ্ছে 2 দিনের কম সিম্পটম, মানে আর্লি সিম্পটম, পেশেন্ট মেল এবং ক্লাসিক প্রেজেন্টেশন। ক্লাসিক প্রেজেন্টেশন মিন্স হচ্ছে রাইট ইলেক ফোসা পেইন, সাথে হচ্ছে লোকালাইজড পেরিটোনিটিস আছে, তাহলে আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করব। তাহলে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি এটা হচ্ছে আমাদের আইডিয়াল ওয়ে অফ ট্রিটমেন্ট যদি ক্লাসিক প্রেজেন্টেশন এবং অল্প পরিমাণ লোকালাইজড পেরিটোনিটিস থাকে এবং মেল পেশেন্টের ক্ষেত্রে। মেল পেশেন্টের ক্ষেত্রে যদি ইকুইভোকাল প্রেজেন্টেশন থাকে, মানে অ্যাপেন্ডিসাইটিস হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে একটু বেটার ইমেজিং এর মধ্যে যেতে হয়, যেমন হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান ভালো ডায়াগনোসিস করতে পারে অ্যাপেন্ডিসাইটিস। এটা যদি আসলে অ্যাপেন্ডিসাইটিস বলে তখন হচ্ছে আমাদের ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। যদি সিটি স্ক্যান নেগেটিভ বলে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে, যে সিটি স্ক্যান নেগেটিভ বলতেছে, তখন আমরা অবজারভেশন করব। অবজারভেশনে যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে দেখব যে আসলে অ্যাপেন্ডিসাইটিসের ফিচার আছে কিনা। অ্যাপেন্ডিক্সকে সরাসরি আমরা ভিজুয়ালাইজ করব, যদি ইনফ্লামড মনে হয় তখন আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করব। অবজারভেশনে যদি পেশেন্ট ইমপ্রুভ করে যায় তাহলে পেশেন্টকে আমরা ডিসচার্জ দিয়ে দেব। আর যদি সিটি স্ক্যানে অন্য কোনো ডায়াগনোসিস হয় তাহলে আমরা সেই ডায়াগনোসিস অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্ট করব। এবার আসি আর্লি সিমটম ফিমেল পেশেন্ট। ফিমেল পেশেন্ট যদি হয় এবং যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট যদি হয় তাহলে প্রেগনেন্সির আলাদা একটা প্রোটোকল আছে, সেটা আমরা করে দেখব। যদি প্রেগনেন্ট না হয় তাহলে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই সিটি করব। সিটি করে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করব। যদি অ্যাপেন্ডিসাইটিস না হয় নেগেটিভ বলে তখন আমরা অবজারভেশনে রাখবো সেই আগের মতোই। অবজারভেশনে যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, আর যদি ইমপ্রুভ করে তাহলে আমরা ডিসচার্জ দিয়ে দেব। তারপর যদি অন্য কোনো ডায়াগনোসিস হয় তাহলে সেই ডায়াগনোসিসের ম্যানেজমেন্ট আমরা করব। এটা হচ্ছে আর্লি অ্যাপেন্ডিসাইটিস এর ম্যানেজমেন্ট। যদি ডিলেইড হয়, মানে 48 ঘন্টার পরে প্রেজেন্ট করে এবং পেরিটোনাইটিস থাকে, যদি পেরিটোনাইটিস থাকে তাহলে আমরা প্রথমে রিসাসিটেট করব, দেন অ্যান্টিবায়োটিক দিব, দেন হচ্ছে অপারেশন করব সোর্স কন্ট্রোলের জন্য। যদি পেরিটোনাইটিস থাকে রিসাসিটেট করব, অ্যান্টিবায়োটিক দিব, দেন হচ্ছে সোর্স কন্ট্রোল করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে অপারেশন করতে হবে। অপারেশন করে সার্জিক্যাল টয়লেটিং করতে হবে। টয়লেটিং করে অ্যাপেন্ডিসেক্টমি পসিবল হলে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে এবং ড্রেন আউট করতে হবে, মানে ড্রেন দিয়ে ভিতরে কালেকশন গুলোকে পরবর্তীতে যাতে আউট হয় সেটার ব্যবস্থা করতে হবে। এরপর যদি ডিফিউজ পেরিটোনাইটিস না থাকে তাহলে সিটি স্ক্যান করব। ডিলেড প্রেজেন্টেশন কিন্তু পেরিটোনাইটিস নাই, সেক্ষেত্রে সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান করে যদি অন্য কোনো ডায়াগনোসিস হয় তাহলে সেটা করব। কিন্তু অ্যাপেন্ডিসাইটিস যদি হয় সেক্ষেত্রে দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাবসেস হতে পারে অথবা হচ্ছে লাম্প ফরমেশন হতে পারে। যদি অ্যাবসেস ফরমেশন হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে অ্যাবসেসটাকে ড্রেইন করতে হবে। কোন অ্যাবসেসকে আমরা আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে মিনিমাল ইনভেসিভ ওয়ে আছে, যেমন হচ্ছে সিটি গাইডেড ড্রেনেজ। সিটি গাইডেড ড্রেনেজ করে অ্যান্টিবায়োটিক দেব। যদি সিটি গাইডেড ড্রেনেজ পসিবল না হয় তাহলে ল্যাপারোস্কোপিক ড্রেনেজ এবং অ্যান্টিবায়োটিক। তাহলে মিনিমাল ইনভেসিভ এর মধ্যে হচ্ছে সিটি গাইডেড ড্রেনেজ প্লাস অ্যান্টিবায়োটিক, আর একটু ইনভেসিভ হচ্ছে ল্যাপারোস্কোপিক ড্রেনেজ প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে অ্যাবসেস এর ক্ষেত্রে। যদি অ্যাবসেস অ্যান্টিবায়োটিক দিলাম। এখন অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে কোলোনোস্কোপি করতে হবে ডিসচার্জের পরে।
কারণ কোলোনোস্কোপি করে আসলে এখানে এটা সিকাম থেকে কোনো টিউমার হয়ে এটা ডেভেলপ করলো কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি এটা নরমাল হয় কোলোনোস্কোপি, তাহলে পরবর্তীতে আমাদের ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। এটা ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি অ্যাডাল্টের ক্ষেত্রে ইন্ডিকেটেড। যদি কোলোনোস্কোপিতে দেখা যায় যে নিওপ্লাজম, তাহলে হচ্ছে অ্যাপেন্ডিক্সের নিওপ্লাজমের যে ম্যানেজমেন্ট সেটা আমাদেরকে ফলো করতে হবে। আর যদি চাইল্ডের ক্ষেত্রে হয়, চাইল্ডের ক্ষেত্রে আসলে কোলোনোস্কোপি দরকার হয় না এবং ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি এটা হচ্ছে ইন্ডিকেটেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদি ডিলেড প্রেজেন্টেশন হয়, দ্যাট মিন্স হচ্ছে পেটুইন্টারি যদি থাকে তাহলে কিন্তু সাথে সাথেই আমাদেরকে ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে সার্জিক্যাল টয়লেটিং করে দেন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি পসিবল হলে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে এবং পরবর্তীতে একটা ড্রেন টিউব দিয়ে অ্যাপেন্ডিক ক্যাভিটিকে ক্লোজ করতে হবে। যদি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয় তাহলে আসলে আমরা প্রথমে ইমেজ গাইডেড ড্রেনেজ অথবা হচ্ছে ল্যাপারোস্কোপিক করে ড্রেনেজ করতে হবে এবং পরবর্তীতে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমির প্ল্যান করতে হবে। আর যদি লাম্প ফরমেশন হয় অথবা হচ্ছে ইমেজ গাইডেড ড্রেনেজ অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসের ক্ষেত্রে পসিবল না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বড়দের ক্ষেত্রে কোলোনোস্কোপি করে সিদ্ধান্ত নিতে হবে এবং চাইল্ডের ক্ষেত্রে দুইটাতেই কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে পরবর্তীতে হচ্ছে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমির প্ল্যান করতে হবে। প্রেগন্যান্ট পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস, এটা হলে আমরা কি করব? যদি ডিফিউজ পেরিটোনাইটিস থাকে প্রেগন্যান্ট পেশেন্টের, অ্যাপেন্ডিসাইটিস প্লাস হচ্ছে ডিফিউজ পেরিটোনাইটিস, সেক্ষেত্রে আমরা রিসাসিটেশন করব, অ্যান্টিবায়োটিক দিব এবং এক্ষেত্রে হচ্ছে অপারেশন আমাদেরকে করতেই হবে, এটা কোনো উপায় নাই। পেরিটোনাইটিস মানে হচ্ছে এটা পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস, যেটা থেকে পরবর্তীতে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করবে যদি না এখানে অপারেশন করা হয়। আর যদি পেরিটোনাইটিস না থাকে তখন আমরা আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড এখানে প্রেগন্যান্সিতে আমরা কোনো ধরনের রেডিয়েশন ইউজ করতে পারি না, এই জন্য হচ্ছে সিটি স্ক্যান অথবা হচ্ছে এক্স রে এটা ইন্ডিকেটেড না, এই জন্য হচ্ছে আল্ট্রাসাউন্ড এটা বাচ্চার কোনো সমস্যা করে না, কিন্তু রেডিয়েশন টেরাটোজেনিক ইফেক্ট করতে পারে। এই জন্য আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ডে যদি অন্য কোনো ডায়াগনোসিস হয় সেই ডায়াগনোসিসে ট্রিটমেন্ট করব। যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করব। আল্ট্রাসাউন্ড যদি নেগেটিভ বলে অ্যাপেন্ডিসাইটিস না, তখন হচ্ছে এমআরআই করব। এমআরআইতে কোনো রেডিয়েশন ইউজ করা হয় না, এটা যেন বাচ্চার জন্য ক্ষতিকারক না। এমআরআইতে যদি অ্যাপেন্ডিসাইটিস বলে তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করব। যদি এমআরআইতে অ্যাপেন্ডিসাইটিস না বলে তাহলে অবজার্ভ করব এবং যদি অবজার্ভ করার পরেও পেশেন্ট ইমপ্রুভ না করে তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেগন্যান্সিতে আসলে পেরিটোনাইটিস থাকলে এটা অপারেশন করতেই হবে রিসাসিটেট করার পরে। যদি পেরিটোনাইটিস না থাকে তখন আসলে আল্ট্রাসাউন্ড করে, যদি অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। আল্ট্রাসাউন্ড যদি ডায়াগনোসিস করতে না পারে সেক্ষেত্রে এমআরআই করে, যদি অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। আর অনেক সময় হচ্ছে অবজারভেশন করতে হয়, অবজারভেশন করে যদি পেশেন্ট ইমপ্রুভ না করে তখন হচ্ছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে কনফার্ম করে প্রয়োজন হলে পরে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস এটা কিন্তু নরমালি আমরা যেরকম পাই সেরকম থেকে একটু অ্যাবনর্মালও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যাপেন্ডিসাইটিস একিউটে কিরকম থাকে, সোলেন থাকে, ভেসেলগুলো ইনভার্স থাকে, ইডিমেটাস থাকে, কিন্তু অনেক সময় হচ্ছে এটা এত বেশি সোলেন হয় যে ভাস্কুলারিটি কিছু কিছু জায়গায় হচ্ছে ইম্পেয়ার্ড হয় এবং ইম্পেয়ার্ড হয়ে গিয়ে সেই জায়গাটাতে গ্যাংগ্রিন ডেভেলপ করে, এটাকে আমরা বলি হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস। গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস ওপেন করলে অনেক সময় দেখা যায় যে ভিতরে এরকম ফিকোলিথ থাকে, স্টোনের মতো থাকে।
এবং অনেক সময় হচ্ছে পারফোরেটেড হয়ে যায় এই গ্যাংগ্রিনাস এরিয়া পারফোরেটেড হয়ে এখানে টার্মিনাল আইলিয়াম, তারপর হচ্ছে ওমেন্টাম, এগুলো এসে একটা লাম্প বা ফ্লেগমন ফরমেশন করে। এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। এবং এই লাম্পের ভিতরেই যখন পাস ফরমেশন হয় তখন হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। অনেক সময় হচ্ছে অ্যাপেন্ডিক্স নিজেই একটা মাস ফরমেশন করে এবং ভিতরে দেখা যায় যে একটা মিউকাস ফরমেশন হয়। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের লোমেনটা বন্ধ হয়ে গেলে পরে এরকম একটা মিউকোসিল ফরমেশন হতে পারে। এবং অনেক সময় হচ্ছে সলিড একটা টিউমার অ্যাপেন্ডিক্স থেকে ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে কার্সিনয়েড অ্যাপেন্ডিক্স, কার্সিনয়েড টিউমার অফ দ্য অ্যাপেন্ডিক্স, সলিড টিউমার একটা ফরমেশন করতে পারে। অনেক সময় অ্যাপেন্ডিক্সের লোমেন বন্ধ হয়ে ভিতরে মিউকাস হয়ে মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স হয়, মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসিয়াল অ্যাবসেস হচ্ছে এখানে পাস কালেকশন হয়, চারপাশে হচ্ছে ওমেন্টাম আইলিয়াম থাকে। পাস কালেকশন না হলে পরে, নন টেন্ডার হলে পরে এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প এবং অ্যাবসেস এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে পেইন টেন্ডারনেস, এটা থাকে হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসে, সাথে হচ্ছে ফিভার থাকে, ফিভার ট্যাকাইকার্ডিয়া। আর অ্যাপেন্ডিকুলার লাম্প ইউজুয়ালি নন টেন্ডার হয়, কোনো পেইন থাকে না, নন টেন্ডার হয়, ফিভার থাকে না এবং ট্যাকাইকার্ডিয়া থাকে না। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অ্যাপেন্ডিসাইটিস। এখানে পারফোরেশন যদি থাকতো, পারফোরেশনে কিন্তু ওয়ালটা ছিদ্র থাকতো এবং ভিতরের যে পাস এবং হচ্ছে লুমিনাল কন্টেন্টস সেগুলো বাইরে চলে আসতো এবং সেখান থেকে লোকালাইজড পেরিটোনিটিস করতো। লোকালাইজড পেরিটোনিটিস থেকে আলটিমেটলি জেনারেলাইজড পেরিটোনিটিস, জেনারেলাইজড পেরিটোনিটিস হলে পরে তখন কিন্তু বোর্ড লাইক রিজিডিটি পাওয়া যায়। অনেক সময় এক্স-রে করলে পরে সেখানে রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে গ্যাসও পাওয়া যায়। এবং এই কন্ডিশন থেকে আলটিমেটলি পেশেন্ট হচ্ছে মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম এমওডিএস ডেভেলপ করে এবং মাল্টিপল অর্গান ফেইলিওর ডেভেলপ করে এবং সেখান থেকে ডেথ করে। তাহলে অ্যাপেন্ডিক্স মাস, এটার ডায়াগনোসিস বা রাইট ইলিয়াক ফোসা মাস, এটার ডায়াগনোসিস আসে কতগুলো, যেমন অ্যাপেন্ডিক্স মাস হতে পারে, আবার অনেক সময় সেটা কার্সিনোমা সিকাম হতে পারে। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে চলে আসে হচ্ছে টিউব ওভারিয়ান মাস, ওভারি থেকে অথবা টিউব থেকে টিউমার ডেভেলপ করতে পারে। এই মাসগুলো কিন্তু আসলে অ্যাপেন্ডিক্স মাসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অনেক সময় হচ্ছে অ্যাপেন্ডিক্স নিজেই টিউমার হতে পারে অথবা মিউকোসিল ডেভেলপ করতে পারে। তাহলে রাইট ইলিয়াক ফোসা মাসে অ্যাপেন্ডিকুলার মাস হতে পারে, কার্সিনোমা সিকাম হতে পারে, তারপর হচ্ছে অ্যাপেন্ডিকুলার টিউমার হতে পারে, ফিমেলদের ক্ষেত্রে ওভারিয়ান টিউমার হতে পারে। যদি আমরা ডায়াগনোসিস করি অ্যাপেন্ডিক্স মাস, ডায়াগনোসিসটা হয় কিভাবে? প্রথমে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের অ্যাটাক ছিল, সেই অ্যাটাকটা আস্তে আস্তে করে সাবসাইড করে যায় এবং রাইট ইলিয়াক ফোসাতে একটা লাম্প ডেভেলপ করে, যে লাম্পটা হচ্ছে নন টেন্ডার, যে লাম্পটা নন টেন্ডার এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিকুলার লাম্প। এখন এরকম হিস্ট্রি নিয়েই যদি আসলে লাম্প থাকে, লাম্পের পরে আবার ওই ভিতরে হচ্ছে পাস ফরমেশন হয় এবং হচ্ছে পেশেন্টের পেইন, টেন্ডারনেস, ট্যাকাইকার্ডিয়া এবং ফিভার এগুলো ডেভেলপ করে, তখন কিন্তু ডায়াগনোসিস চলে আসে হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। তো অ্যাপেন্ডিকুলার মাস এটা আমরা আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে অশনার শেরিন রেজিমেন। এটার মধ্যে আইভি ফ্লুইড দেই, নাজোগ্যাস্ট্রিক টিউব দেই, অ্যানালজেসিক দেই, অ্যান্টিবায়োটিক দেই। তারপর হচ্ছে প্রতিদিন হচ্ছে লাম্পের সাইজটা মেজার করি স্কিনে মার্ক করে এবং ভাইটাল সাইন মনিটর করা হয়।
সাইজ অফ দ্য মাস মনিটর করা হয়, ইনপুট আউটপুট চার্ট মনিটর করা হয় এবং প্রতিদিন ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট মনিটর করা হয় 24 থেকে 48 ঘন্টা পর পর। যদি পেশেন্টের ইমপ্রুভ হয় তাহলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করি। যদি ইমপ্রুভমেন্ট না হয়, যেমন হচ্ছে পেশেন্টের পেইন না কমে, টেন্ডারনেস না কমে, যদি পেশেন্টের পেইন বাড়ে, টেন্ডারনেস বাড়ে এবং হচ্ছে পেশেন্টের ফিভার আসে এবং পেশেন্টের ট্যাকাইকার্ডিয়া বাড়ে এবং হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কমে, তখন ধারণা করতে হয় যে পেশেন্ট ডিটিরিওরেটিং এবং সেক্ষেত্রে আমাদেরকে ল্যাপারোটমি করতে হবে এবং ভিতরের কন্ডিশন অনুযায়ী যদি অ্যাবসেস থাকে অ্যাবসেস ড্রেন করতে হবে, যদি অ্যাপেন্ডিক্স পাওয়া যায় তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে, মানে অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমাদেরকে ম্যানেজ করতে হবে। সো এটাই ছিল আসলে আমাদের অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথাবার্তা। আর অ্যাপেন্ডিসেক্টমি সেটা আমরা অন্য একটা ক্লাসে আলাপ করেছি, আমাদের অপারেটিভ যে সার্জারি ক্লাসটা ছিল সেই অপারেটিভ সার্জারি ক্লাস নিয়ে আলাপ করেছি এবং সেখানে আমরা অ্যাপেন্ডিসেক্টমির স্টেপ বা কমপ্লিকেশন সেগুলো সবগুলোই আলাপ করেছি। সো আমাদের এই ক্লাসের মধ্যে আমরা আসলে ওই জিনিসগুলো নিয়ে আসিনি। সো এটাই ছিল মোটামুটি অ্যাপেন্ডিসাইটিস এর ওভারঅল একটা ধারণা। এটুকু বুঝতে পারলেই আসলে অ্যাপেন্ডিসাইটিস এর যে কোশ্চেনগুলো সেগুলো আনসার করা যাবে আশা করা যায়। তো সবাইকে আসলে এখানেই আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা করব অন্য কোন একটা টপিক নিয়ে। তো সবাইকে শুভরাত্রি, বিদায় জানাচ্ছি সবাইকে।